ভাই তাকে আমি মারি নাই, কিচ্ছু করি নাই, সেখানে আমার অ্যাটেম্প টু মার্ডার হয়ে গেছে। তার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করলে আমার কি করতাম? মামলা তুলতে হলে দুইটা শর্ত আছে। আমি বলি কি শর্ত? যে আমার সাথে থাকতে হবে, অথবা আমাকে ফিজিক্যালি অ্যাসল্টের জন্য 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। ভাইরাল হওয়া, আচ্ছা সে ভাইরাল হয়ে গেছে। ওর হাঁটুর বয়সটা আমার হয় নাই যে আমি ওকে নিয়ে খেলবো। তাকে আমি কিভাবে প্রতারণার ফাঁদে ফেলাবো? আর আমার মতন একটা পিচ্ছে একটা ছেলে, সে আমাকে ফালাইছে ফাঁদে টোপ দিয়ে। ও যেভাবে সুইসাইড করতে যেত, তখন আমি বুঝতেছিলাম যে ও তো পুরো সাইকো আমার প্রতি। ও বলতো কি আমি একটা ছেলের হাতও ধরি নেই আমার জীবনে, কেন ওর আপত্তি থাকবে আমি কোথায় যাব না যাব, কি করব না করব, সেখানে ওর আপত্তি কেন থাকবে? ও তো আমার বউ না। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমরা সাম্প্রতিক সময়ে ঠিক কিছুদিন আগে যেমন প্রিন্স মামুনকে দেখেছিলাম যে ইনফ্লুয়েন্সার কিংবা কন্টেন্ট ক্রিয়েটরের জায়গা থেকে কেজি ওয়েট লস হয়ে গেছে, এমনিতেই টেনশনে, ঘুম নেই, খাওয়া দাওয়া নেই, সব কিছু একদম উলটপালট হয়ে গেছে একটা মানুষের কারণে। এটা সবাই জানেন, আমার অডিয়েন্স যারা আছে। বিষয়টা কি আমি একদম প্রথম থেকে বলবো? হ্যাঁ, আমি বলতে চাই, কারণ এই মানুষটার সাথে সাধারণ মানুষের যে প্রশ্ন যে প্রিন্স মামুন তিনি যেভাবে বলেন তার ভাষ্য মতে প্রিন্স মামুনকে একেবারে সে তুলে নিয়ে এসে শুরুতে যাই, আমার ক্যারিয়ারের শুরুতে যাই। আমার একটা সংসার আছে, যেটা হচ্ছে আমার বাবা মা ভাই বোন আছে, বাকশ্রবণ প্রতিবন্ধী, ওরা আমার সিনিয়র, আমি হচ্ছে সবার ছোট আমার বাসায়। ফ্যামিলিটা চলতেছিল, আমাদের একটা কাপড়ের শপ ছিল, তারপর একটা কনফেকশনারি শপ ছিল, ওইগুলো দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করে আমরা চলতেছিলাম, লাইফ স্মুথ ছিল। অ্যান্ড আমি পড়াশোনা করতাম, ওই টাইমটাতে ঘোরাফেরা করতাম, আড্ডাবাজি করতাম, আর পড়াশোনা করতাম, এতটুকু আমার কাজ ছিল। আর মাঝে মধ্যে দোকানে আব্বা আম্মু রেস্ট নেওয়ার জন্য যখন চলে যেত, তখন আমি দোকানে বসতাম। তো এইভাবে ছিল নর্মাল লাইফটা আমার। এর আগে যেটা ছিল, আমার বাবা মালয়েশিয়াতে ছিল, আমার জন্মস্থান হচ্ছে মহাখালী দক্ষিণ পাড়াতে। আমার এই জায়গায় একটু ইন্টারাপ্ট করি, আপনাদের আমরা থাকতাম মহাখালী দক্ষিণ পাড়াতে। আমার আব্বু মালয়েশিয়াতে ছিলেন প্রবাসে, ওইখানে আমার আব্বু এখানে জব করতো। অ্যান্ড একটা হোঁচট খায়, হোঁচটটা হচ্ছে আমার আব্বুর একটা দেশি মানুষ যার হচ্ছে ভিসা তারপর পাসপোর্ট সব এক্সপায়ার হয়ে গেছে, ডেট নাই আর, পুলিশ যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করবে তাকে। তো আমার আব্বু দেশি মানুষ মনে করে, আল্লাহর দেখা একটু নরম মনের মানুষ তো আমার আব্বু, উনি কী করছে, ওনাকে আশ্রয় দিচ্ছে ওনার বাসায়, ওনার কাছে রাখছে, ওনার পিএস হিসাবে বা বন্ধু হিসাবে এবার রাখছে। এটা মালয়েশিয়াতে রাইট। আমার আব্বু যত টাকা উপার্জন করছে 3-4 বছরে, সব টাকা নিয়ে যখন আমার আব্বু ঢাকা আসবে, বাংলাদেশে আসবে, ওই মোমেন্টটাতে আব্বু একটু বাইরে গেছে, ওই টাকা পয়সা নিয়ে আমার আব্বুর ওই যে লোকটা ছিল যাকে আশ্রয় দিয়েছিল, সেই টাকা পয়সা নিয়ে সব পালায় গেছে। আচ্ছা। ইভেন তার এখন ঢাকা শহরে একটা বিল্ডিং আছে, বাড়ি আছে, তারা বাড়িওয়ালা, তাদের নিজের বিল্ডিং আছে, কিন্তু আমরা থাকি ভাড়া। এই হচ্ছে আমাদের ক্রাইসিস, আওয়ার মেইন রিজনটা হচ্ছে এইটাই, এই জায়গাটাই। তারপর আমার আব্বু আর কোনো দিকে বিজনেস করে শান্তি পাচ্ছে না, কোনো কিছু করে শান্তি পাচ্ছে না। আমার আব্বুকে নিয়েও গেছিলো ওই লোকটা, যে হ্যাঁ আমি তোর টাকা ফেরত দিয়ে দিব, তুই মামলা তুলে ফেল, এটা বলে নিয়ে যেয়ে আমার আব্বুকে মেরে ফেলতে চাইছে। আচ্ছা আচ্ছা। বেদরক পিটাইছে, অনেক পিটাইছে। পঙ্গু হসপিটালে 1 মাসের মতো ভর্তি ছিল আমার বাবা ওই টাইমটাতে। ওকে, খুব খারাপ একটা সিচুয়েশন, ভালো মানে খুব খারাপ। আম্মু অনেক স্ট্রাগল করছে আমাদেরকে নিয়ে। আমার আম্মু হচ্ছে প্রথমে ছোট্ট করে একটা কাপড়ের দোকান দেয়, তারপর আস্তে আস্তে বড় হয়, তারপর আস্তে আস্তে 1 থেকে 2টা দোকান হয় আমাদের। এভাবে আমাদের সংসারটা চলতেছিল। তো এই টাইমে তার মানে জীবনের করুণ বাস্তবতা দেখেই বড় হয়েছি। রাইট। অনেক কিছু দেখেছি, অনেক স্ট্রাগল করছে আমার মা, অনেক কিছু করছে যেগুলো এখন অন ক্যামেরায় বলা যাবে না, বলবো না, ব্যক্তিগত বিষয়গুলো। অনেক স্ট্রাগল করছি লাইফে, এক কথায় যতটুকু স্ট্রাগল করা যায়। ওকে। তারপর ওইখান থেকে আমার একটা ফ্রেন্ড ইসমাইল ছিল, ও টিকটক ইউজ করতেছে, তখন আমাকে দেখাইলো যে টিকটক করি, তখন আমি আবার ডান্স করি। আচ্ছা আচ্ছা। তারা অনেক আগে থেকে আমার ডান্স করি, টোলে থেকে দেখে ডান্স। এটা আপনাদের এলাকায়? হ্যাঁ, আমাদের এলাকায়। আচ্ছা, আপনাদের এলাকা কোনটা? ওকে ওকে ওকে। আচ্ছা, ওইখানে আমার একটা ডান্স স্টুডিও ছিল, সেখানে আমার ফ্রেন্ডসরা ছিল, ছোটোবেলা ছিল, যাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করি, তাদেরকে নিয়ে আমি জেলায় জেলায় শো করতাম, ডান্স করতাম, প্রোগ্রাম করতাম। তখন টিকটক চিনতাম না, জানতাম না টিকটক নামে কিছু আছে, বা ইউটিউব কোনো কিছু করতাম না। তো ওই টাইমটাতে আমার ওই ইসমাইল বন্ধুটা দেখাইলো আমাকে টিকটক করতেছে, যে টিকটকটা এইভাবে করা যায়, এইভাবে করে ডুয়েট করতে মেয়েদের সাথে। আচ্ছা আচ্ছা। বুঝিনি তো আমিও উঠতে দেখে আমিও বললাম যে আমিও একটু করি, আমিও ডুয়েট করি। তো আমিও যখন ডুয়েট করলাম, তো মানুষগুলো অ্যাকসেপ্ট করতেছিল না, ভাইরাল হচ্ছিল না, ভিউ হচ্ছিল না। কারণ আমি আরেকটা মেয়ের পাশে ডুয়েট করতেছি, এটা করতে, ছেলের পাশে ডুয়েট করতেছি, এগুলো ভালো লাগে না। ইউনিক কিছু করতে হবে, ভালো কিছু করতে হবে, সোলোভাবে কিছু করতে হবে। তো তখন আমি ডান্সের ভিডিও আপলোড করা শুরু করি। আমার ডান্সে একদম সোলো মিলে আমার বন্ধু ছিল হৃদয়, শিমল, নয়ন, এরা আমার টিম পার্টনার ছিল। তারপর আরও অনেক ছোটো ভাইরা ছিল, বন্ধুরা ছিল, আরও অনেক মানুষ ছিল, যাদেরকে নিয়ে 15-20 জনের মতন স্টুডেন্ট ছিল, ভাই ব্রাদার ছিল, বন্ধুবান্ধব ছিল, যাদেরকে নিয়ে আমি গেট টুগেদার করতাম, ঘোরাঘুরি করতাম, প্রোগ্রাম করতাম। তো কোথায় ছিলাম যেন?
আমরা ওই যে টিকটকে তখন আপনি ভিডিও আপলোড যাত্রা শুরু করলেন, এই তো ওর কাছ থেকে দেখে আমি টিকটক করা শুরু করলাম, ডান্সের ভিডিও আপলোড করলাম। ডান্সের ভিডিও আপলোড করার পর অডিয়েন্স ভালোভাবে নিল, ভিউ হলো, ভাইরাল হলো ভিডিও। তখন প্রতি ফ্রাইডেতে আমরা রমনা পার্কে যেতাম। রমনা পার্কে গেলে কী হতো, ওইখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা একসাথে হতো, এখানে একসাথে সবাই ভিডিও করতাম, মজা করতাম, মাস্তি করতাম। তো ওইখানে দেখতাম যে লাইকি নামে একটা অ্যাপস আছে, যে অ্যাপসটা সবাই ইউজ করে আমার সাথে ভিডিও করতেছে। তখনও মানুষ এসে আমার সাথে ভিডিও করে, ছবি তুলে সেলফি নেয়, ভিডিও করে। তো তখন আমি মোবাইলের ড্যাশবোর্ডের দিকে তাকাই, দেখি তো টিকটক না, এটা কোন অ্যাপস, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি অ্যাপস? তার মানে তখনও লাইকির সাথে দেন ওনারা বললো যে লাইকি। বললাম ঠিক আছে দেখবো। পরে আবারও যখন অন্য সপ্তাহে গেলাম, দেখলাম সবাই লাইকিটা ইউজ করতেছে, তখন আমিও লাইকি অ্যাপস ডাউনলোড করলাম। ডাউনলোড করে যখনই আমি ডান্সের ভিডিও আপলোড করা শুরু করলাম, মানে অন্যরকম একটা রেসপন্স পাইছি, অন্যরকম লাইকি থেকে। তখন টিকটক মিকটক সব ছেড়ে দিয়ে লাইকির দিকে ফোকাস দেওয়া শুরু করছি, যে ভালো রেসপন্স পাচ্ছি, এই দিকে ফোকাস দিতে হবে। কারণ ওইখানে অফিসিয়ালিভাবে যখন কাজ করবো আমি লাইকিতে, তখন লাইকি প্ল্যাটফর্ম বলে যে আপনি আমাদের কম্পিটিটর প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন না, এরকম নিয়ম ছিল। সো আমি যখন লাইকির অফিসিয়াল ক্রিয়েটর হয়ে গেলাম, তখন আমি টিকটক আর ইউজ করতে পারি না, টিকটক আর ইউজ করিও নেই আমি। তো ওই টাইমটাতে লাইকিতে আমার একটা ডান্সের ভিডিও আপলোড করার সাথে সাথে পরের দিন সকালবেলা দেখি 9 লাখ ভিউ হয়ে গেছে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল, যে 9 লাখ ভিউ হয়ে গেছে, এটা তো অনেক বড় ভিউ। তো তখন আরও বেশি ইন্সপায়ার হই, তখন ভিডিও আপলোড করা শুরু করি। রেগুলার 15-20টা ভিডিও আপলোড করতাম, ডান্সের ভিডিও, অ্যাকশন ভিডিও, স্লো মোশন ভিডিও। আপনার ইন্ডিয়ার তামিল যে মুভিগুলো আছে, ওই মুভিগুলোর মধ্যে যে হিট ডায়লগুলো থাকে, ওই ডায়লগুলো দিয়ে দিয়ে স্লো মোশন হাঁটতাম, এরকম টাইপের কন্টেন্টগুলো করতাম। তো মানুষ অনেক দেখতো আমার ভিডিওগুলো। আমি হুট করে কী হলো, লিডার বোর্ডে টপ 1-এ চলে আসলাম। আমাদের লাইকিতে একটা লিডার বোর্ড সিস্টেম ছিল, যে বাংলাদেশের সবাই 24 ঘন্টার মধ্যে কয় লাখ লাইক পাইছে তার একটা র্যাঙ্ক থাকে। তো আমি 1 নাম্বার চলে আসছি। 1 নাম্বার আসার পর আমি 1 নাম্বারের পজিশনটা আর কখনো ছাড়ি নাই, যতক্ষণ পর্যন্ত আমার আইডি ব্যান হয় নাই বা একটা ঝামেলায় পড়ি নেই, ততক্ষণ পর্যন্ত আমি 1 নাম্বারের পজিশনটা ছাড়ি নাই। তো ওই পজিশনের থেকে আমার বাংলাদেশের সর্বপ্রথম 10 মিলিয়ন ফলোয়ার হয় লাইকিতে। এটা আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এটা গুগলেও সব জায়গায় আছে, যে সর্বপ্রথম 10 মিলিয়ন ফলোয়ার অ্যাচিভ করছে প্রিন্স মামুন। সো ওই 18 সাল থেকেই আমার ইউটার্ন শুরু হয় লাইফে। যখন ভিডিও ভাইরাল হইলো, তখন লাইভ করলাম। লাইভ করলে লাইভ থেকে একটা স্যালারি আসতেছে। প্রথম মাসের স্যালারি আসছে আমার 60,000 টাকা লাইকি থেকে। প্রথম মাসের স্যালারি 60,000 টাকা। ওইটা পেয়ে আমি আমার আব্বা আম্মুকে বলছি, আব্বা আম্মু তোমাদের আর কষ্ট করা লাগবে না, এখন আমি আমার সংসার চালাবো, তোমরা টেনশন নিও না, তোমরা অনেক বয়স হয়েছে, এখন রিটায়ার্ড, এখন রেস্ট নাও, তোমাদের কোনো কাজ করার দরকার নেই, আমি করবো সব। তো তার 1 মাসের মধ্যে আমরা শিফট করে ফেলছি, সাইদনগরে বাসা নিছি আমরা। সাইদনগরে একটা ফ্ল্যাট নিয়ে ওইখানে থাকলাম। ওইখানে 18 সালে উঠলাম। ওঠার পরে ওইখানেই আমরা বসবাস করতেছিলাম, কাজ করতেছিলাম, কন্টেন্ট করতেছিলাম, ভালো চলতেছিল সব কিছু। এর মধ্যে যার সাথে ঘটনা ঘটছে, ও হচ্ছে আমার লাইভে এসে প্রতিনিয়ত আমাকে কমেন্টস করতো, মানে এক্সট্রিম, যে কোনো লাইভে, যে কোনো ভিডিওতে ওর কমেন্টস থাকবেই। আর ওর কমেন্টসের একটা স্পেশালিটি ছিল যে ও পার্পল কালার ইমোজি, গ্রিন কালার ইমোজি, মানে লাইট কালারের কিছু ইমোজি ইউজ করতো, যেটার কারণে চোখে পড়তো কমেন্টসগুলো। তো আমি অনেক পড়তাম কমেন্টসগুলো। তো পড়তে পড়তে ওর একদিন ভাবলাম যে এত বেশি কমেন্টস করে আমার এত শুভাকাঙ্ক্ষী, আমি একটু কলে নিয়ে একটু কথা বলি। কারণ ফ্যান্স, আমার যা লাইকের যত ফ্যান্স ছিল, সবাই চাইছে শুধু একটু মামুন ভাইয়ের সাথে কথা বলবে, মামুনের সাথে ভিডিও করবে, এরকমই তাদের চাহিদা। তাই আমি ভাবছি তার এটাই চাহিদা মনে হয়। তো তাকে কলে নিলাম আমি লাইভে। কলে নেওয়ার পর সে গল্প করতে করতে, সে ক্যামেরা অন করে নাই, সে ক্যামেরা অফ করেই অডিও কলে কথা বলতেছে আমার লাইভে। অডিয়েন্স আছে আমার এখানে 1000, 1500, এরকম 2000 এরকম অডিয়েন্সের সামনে কথোপকথন হচ্ছে। এর মধ্যে হচ্ছে ও বলতেছে ওর বাসায় পেটস আছে, ডগ আছে। আচ্ছা, আমি একটু আপনাকে থামাই, যে পেটস, এটাই তো বলতেছি আমি। হ্যাঁ, তারপরে আপনাকে একটা পেটস ক্রিয়েশন শুরু করেন। আচ্ছা, এই জায়গাগুলো থেকে ধরুন, এই যে যখন কন্টেন্ট ক্রিয়েশন করছেন আপনারা একসাথে, তখন তো আপনারা ফেসবুকে কন্টেন্ট বানান, রাইট? তখন তো আপনি সম্ভবত লাইকিতে হয়তো আপনার জবটাও সুইচ করে ফেলেছেন, মানে ছেড়ে দিয়েছেন আপনার চাকরি আর কি। তো এর ভেতর থেকে আপনাদের সম্পর্কটা তৈরি হলো কিভাবে? ছেড়ে দিয়েছি বলতে, ওর সাথে যখন পরিচয়, সেই মাসেও আমি কাজ করতেছিলাম লাইকিতে। সেই মাসেও আমার লাস্ট ইনকামটাও 60,000 ছিল। একটা মিরাক্কেল বিষয় হচ্ছে যে লাস্ট ইনকামটা আমার 60,000 ছিল। লাইকি থেকে ফার্স্টেও 60,000, লাস্টেও 60,000, মাঝখানে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম করে ছিল। প্রমোশন নিয়ে 2 লাখ, 3 লাখ, 2.5 লাখ এরকম নর্মালি আসতো। স্ন্যাক অ্যাপ ছিল একটা, সেই অ্যাপসে সে আমাকে পেমেন্ট করতো তখন $5,500 পার মান্থ। তখন লেলা কন্টেন্ট করে না। হ্যাঁ, তখন শুধু আমার শুভকাঙ্ক্ষী এখানে ছিল না। আচ্ছা, 1-2 মানে কি চেয়েছিল বিষয়টা, যদি আমাকে একটু ওই সময়। সে যখন আমার লাইভে অনেক কমেন্টস করলো, তারপর পরে ইনস্টাগ্রামে কথা বললাম, তার পেজ দেখলাম, সে আমাকে গিফট পাঠাইলো। তার সাথে আর একটু ভালো সম্পর্ক হলো, যে সে আমাকে গিফট করতেছে। যখন এটা স্বাভাবিক, একটা শুভাকাঙ্ক্ষী যখন একটা মানুষকে গিফট করবে, তার প্রতি তো তার একটা সফট কর্নার কাজ করবে, একটা ফ্যান হিসাবে তাকে একটু স্পেশালভাবে দেখতে হয়। তো তাকে একটু স্পেশালভাবে দেখতেছিলাম, তাকে আমি প্যাম্পার করতেছিলাম, যে কীভাবে শাট আউট দেওয়া যায় লাইভের মধ্যে, ভিডিওর মধ্যে। একটা ভক্ত তো এটাই চাই যে একটা সেলিব্রিটি মানুষ তাকে শাট আউট দিবে, তাকে একটু প্রমোট করবে, এটাই চাই। তো আমি এটাই করতেছিলাম নর্মালি।
বলি। তো এর মধ্যে আস্তে আস্তে ওর সাথে দেখা হয় না আমার প্রায় 3 থেকে 6 মাস, 3 থেকে 6 মাস শুধু মোবাইলে কথা হয়েছে, ওর সাথে দেখা হয় না আমার। তারপর ও নিজেও বলছে, ওর কিছু প্রেস কনফারেন্স আছে, ভিডিও আছে, যেখানে ও বলছে যে আমরা 6 মাস দেখা করিনি। আসলে 3 মাস না 6 মাস কি কিছু একটা হবে, 3 থেকে 6 মাসের মধ্যে আমরা শুধু কথাই বলছি মোবাইলে, এর মধ্যে দেখা করিনি। তারপর আস্তে আস্তে যখন আমার গ্রামের বাড়িতে আমার বাবা মাকে শিফট করে দিই, বলছি যে গ্রামে যে বাড়ি করো, টাকা তো একটু জোগাইতে পারছি অনেকটা, কারণ স্ন্যাক অ্যাপ যখন $5,500 করে ডলার দিচ্ছিল তখন অনেক বড় একটা অ্যামাউন্ট ছিল আমার কাছে এটা। হ্যাঁ, সব মিলাই জিলা প্রতি মাসে 8 লাখ 9 লাখ 10 লাখ এরকম করে টাকা পাচ্ছি। আচ্ছা, এই জায়গায় একটা প্রশ্ন, লোভের কারণে বা অর্থনৈতিকভাবে এরকম কোনো ইন্টেনশন ছিল না ওর প্রতি যে ওর কাছে যাবো, ওর কাছ থেকে টাকা পয়সা খাবো, এটা করবো সেটা করবো। ওর কাছ থেকে এখন পর্যন্ত ওরকম লিকুইড মানি আমি নিইনি। ও গিফট করছে, একজন ফ্যান গিফট করতেই পারে, গিফট অ্যাকসেপ্ট করছে, সেটা নিয়ে আবার তর্ক করা, বিতর্ক করা, সেটা নিয়ে কথা বলা, এগুলো তো আমি মনে করি যে ছোটো লোকের কাজ ছাড়া আর ভালো কিছু না। সে গিফট করছে, তার কাছ থেকে আমি জোর করে নিই নেই, আমি চাইয়া নিই নেই। তাকে আমি চিনি না, জানি না, সে আমার লাইভে এসে প্রতিনিয়ত কমেন্টস করতো, প্রতিনিয়ত আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতো যে কীভাবে তাকে ক্যাচ করা যায়, এটা তার ফাঁদ ছিল। কিন্তু তখন আমি বুঝতে পারিনি, তখন আমার এইজটাও অনেক কম ছিল। আচ্ছা, তার 17-18 এরকম এইজ ছিল, 17-18 এইজ ছিল, ওই টাইমটাতে বুঝার অতটা সক্ষমতা ছিল না আমার। আচ্ছা, এটা 2000 কত সালের কথা? 21? ওর সাথে পরিচয় হয় 2021-এর শেষে, প্রায় 22-এর দিকে। আর আমি আমার ফ্যামিলি রান করতেছি 18 সাল থেকে। হ্যাঁ, 18 সাল থেকে আমার ফ্যামিলি নিয়ে আমি স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারতেছি, সব কিছু করতে পারতেছি। আমি যে বাড়িটা করছি সেটাও তখন যে টাকাগুলো পাইছি, যে পেমেন্টগুলো দিয়ে আমি বাড়ি করছি, তখন লেলা কন্টেন্ট করে না। আচ্ছা আচ্ছা, তখন লেলা কন্টেন্ট ক্রিয়েশনে নাই, তখন তার সাথে শুধু হাই হ্যালো কথাবার্তা হয়, এই পর্যন্তই। আচ্ছা, আপনার ভাইরাল হওয়া, আচ্ছা, সে ভাইরাল হয়ে গেছে এখন। তার কথা হচ্ছে তার সাথে থাকতে হবে আমার, ওকে, তার কথা মতো চলতে হবে, সে যেটা বলবে সেটাই করতে হবে আমার। তার ব্যতিক্রম হলে সে ব্ল্যাকমেল করে, তার হাত দেখবেন এখান থেকে এই পর্যন্ত কাটা। আচ্ছা, এটা কি প্রত্যেকে এই ঝগড়া না না আপনাদের সাথে যে সম্পর্কের বিষয়টা, যে প্রথম থেকে এই বিষয়গুলো কমিটমেন্ট ছিল না? ওকে ওকে, ও বলতো যে আমি তোমার ডাইরেক্ট ফ্যান, আমি তোমাকে খুব পছন্দ করি, তোমার সাথে সময় কাটাতে পারলে আমার কাছে ভালো লাগবে। আমি বলি ঠিক আছে। তারপর ওর সময় দিতাম, ওরে ভিডিও করে দিতাম, এবং ও কিন্তু এখন মোস্ট পপুলার বাংলাদেশের মধ্যে একজন ফিমেল ইনফ্লুয়েন্সারদের মধ্যে একজন পপুলার ব্লু ফেরি লাইলা হয়ে গেছে। কারণ ও আমার চেয়ে বেশি ফলোয়ার কিন্তু এখন ওরও হয়ে গেছে, কারণ আমি আমার পেজে ভিডিও আপলোড করতাম না, ওর পেজে সব ভিডিও আপলোড করতাম, ওর পেজের মধ্যে আমি এফোর্ট দিতাম। আমার পেজে 1.1 মিলিয়ন, ওর পেজে 1.2 মিলিয়ন। তাহলে কি আপনি কি তার সাথে সম্পর্ক জড়াবেন? ইন্টেনশন তো কিছু ছিল না তখন। আমার একটা শুভাকাঙ্ক্ষী, সে আমাকে গিফট করতেছে, সে ইনভেস্ট করতেছে, টাকা খরচ করতেছে, তাকে একটু সময় দাও। আমার কাছে মনে হচ্ছে যে না, এটা দিতে হবে সবাইটা। কারণ গিফট নেওয়াটা তখন নর্মাল ছিল, কারণ আমি লাইভ করতাম, লাইভে স্যালারিটাই আসতো গিফটের মাধ্যমে। আমার যারা অডিয়েন্স ছিল, যারা আমাকে লাইভে গিফট করতো, পার মান্থ 1 লাখ 2 লাখ 3 লাখ বিনস ডায়মন্ড এগুলো রিসিভ করতাম আমি এভরি মান্থ। আমার অ্যাকাউন্টে এখনও আছে, লাইক অ্যাকাউন্টে। একটা ছেলে ইনফ্লুয়েন্সার হিসাবে আমি বাংলাদেশের প্রথম যে এত বেশি গিফট রিসিভ করছি আর এত বেশি ফলোয়ার রিসিভ করছি বাংলাদেশে। হ্যাঁ, টাকাটা যেটা বের হয়েছে তখন লেলা কন্টেন্ট করে না, কিচ্ছু করে না। এই টাকা পয়সা দিয়ে আমি আম্মুকে গ্রামে পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পর আমার ঢাকায় থাকার খাওয়া একটু সমস্যা হচ্ছিল, কারণ আম্মু নাই, আব্বু নাই। আর কন্ট্যাক্টটা দিয়ে কাজ করালে তো তারা ডাবল টাকা খরচ করবে। আমরা যেটা 5 লাখ টাকা 10 লাখ টাকা একটা বাসা করতে পারবো, সেটা তারা 15-20 লাখ 30 লাখ এরকম খরচ করে ফেলবে। সো এই জন্য বাবা মারা নিজেরা যে একটা ইট, একটা বালু, যা প্রয়োজন পড়ছে নিজেরা কিনে তারপর মিস্ত্রিদেরকে দিয়েছে, মিস্ত্রিরা কাজ করছে। আচ্ছা মাউন ভাই, এই যে আমি সমস্যার মধ্যে আছি, তখন আমাকে প্রপোজ করে যে আমার বাসা খালি আছে, খালি পড়ে আছে, আর আমিও ওর সাথে ভালো একটা সম্পর্ক, তখন আমার প্রায় 6 মাসের মতো কথাবার্তা হয়ে গেছে। তখন আপনার কিছু জানতেন না? আচ্ছা, এইজটা কতটুকু ছিল? ওকে, 17-18 বছরের একটা ছেলে কি বুঝবে তখন? আর এখনো আমি অত ম্যাচিউর হইনি, অত গুছায় কথা বলতে পারি না, অনেক কিছু বলতে গেলে বেজে যায় না। তবু এই আপনি তো তখন কিছু টাকা কামাইলে কি মানুষের সব বুদ্ধি চলে আসে, সবকিছু জ্ঞানে চলে আসে? টাকা ইনকাম করতাম, সংসার চালাইতাম, ঠিক আছে, সবকিছু টিকটক করতাম, সব ঠিক আছে। তার মানে কি আমার মাথায় আপনার মাথায় যে বুদ্ধি সেটা আমার মাথায় চলে আসবে? ওকে, তার মানে তখন আপনি বিষয়টা যে হ্যাঁ, ও আমার শুভাকাঙ্ক্ষী, 6 মাস যাবত কথা বলতেছি, কথা বলে আমি কখনো কোনো রং ফল্ট পাই নাই ওর কাছ থেকে, যে ও কোনো ধরনের ভুল করতেছে বা কোনো ধরনের ট্র্যাপ তৈরি করতেছে, এগুলো আমি প্রমাণ পাই নাই। মানে এটা আমি বুঝতে পারিনি তখন আমি ওরে সঙ্গে দিলাম, ঠিক আছে তাহলে তো ঠিক আছে, আমি তোমার বাসায় আসতেছি। এসে ওর বাসায় যখন থাকলাম, থেকে 6 মাসের মতো ছিলাম ওর বাসায়। থাকার পর ওর আম্মু যখন গ্রামের কাজ শেষ করে ঢাকা চলে আসছে, তখন আমি যখন আমার বাসায় ফেরত গেছি, তখন ও আমাকে বলতেছে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, তুমি একদিন ছিল আমার বাসায়, এখন বাসাটা খালি খালি লাগে, টিঙ্কু কাঁদে, সিজু কাঁদে, পাখি কাঁদে, বাবু কাঁদে, এই টাকা দে, ওই টাকাতে, এই ব্ল্যাকমেল করতেছিল। তখন দেখতেছে যে আমি আসি না এরকমভাবে হচ্ছে। আচ্ছা, তার হচ্ছে আমাকে যখন জেলে পড়লো, আমি যখন জেলে গেলাম, তখনই ও এসে রিভিল করছে যে আমার বাচ্চা আছে, আমি বিয়ে করছি, এটা করছি। এর আগ পর্যন্ত আপনারা একটা সিঙ্গেল ইন্টারভিউ আপনারা বের করতে পারবেন না যেখানে ও বলছে যে ও বিবাহিত বা ওর বাচ্চা আছে। জাগো এফএম এ আমরা একটা নিউজ করছি, সমৃদ্ধি আপু আমাদের একটা
ভিডিও করছিল বা একটা কন্টেন্ট করছিল, ওইখানে দেখবেন ওরা আমি প্রশ্ন করছি তুমি কি বিবাহিত, বলছে না। আমি সেখানে আমি বলছি যে আমি বিবাহিত মহিলা পছন্দ করি না। সেখানে আমি বলছি আমি যখন এই কথা বলছি তখন তো আর কিছু নাই, ওই ক্লিপটা আমার কাছে আছে এখন। ওকে ওকে ওকে, ক্লিপটা আছে, আমি আপনাকে আপনি জানতাম। কখন জানছি আমি, ওর সাথে একটা মারামারি হলো না আমার, তখন আমি জানতে পারছি এই বিষয়টা নিয়ে ওর সাথে মারামারি হয়েছিল। সেই মারামারির কারণে আমার নামেও অ্যাটেম্পট টু মার্ডার মামলা দিয়ে দিছে। আচ্ছা, যেটা ওই যে মাধ্যমে। আচ্ছা, এই ঘটনাটা হলো ও কি করতো, আমি ঘুমায় থাকলে বা মোবাইল ওর কাছে থাকলে ও চেক করতো ভিতরে ঢুকে ঢুকে যে গুগল ফটোস এটা ওইটা সেটা জিমেল টিমেল যত জায়গায় যত ধরনের প্রুফ পাওয়া যায় ক্লু পাওয়া যায় ও বের করার চেষ্টা করতো। আমি জানি না কেন, আমি এটা কখনো করি না। যখন আমি দেখছি ও আমার এগুলো হাতাহাতি করে আমার ছবি বের করে আমার সাথে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে, আমাকে দেখাইতেছে, তখন আমিও একদিন ওর মোবাইল ধরছি। ধরে ওর মোবাইল থেকে সফটওয়্যার ঢুকে অনেক জায়গা ছিল, ওই জায়গায় যাই আমি ইনফরমেশনগুলো দেখছি, দেখে তখন তো আমার মাথায় ঠাটা পড়ছে। ও কি হলো বিষয়টা এটা। আচ্ছা আচ্ছা, এই যে ছিল না কিন্তু বন্ধুসুলভ আচরণ ছিল, বন্ধুত্ব মানে কোনো সম্পর্ক ছিল না, কোনো প্রেমের সম্পর্ক ছিল না। না। আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো ওই আমি যখন আমার বাসায় চলে যাই তখন ও হাত কাটা শুরু করছে যে আমি হাত কেটে মরে যাবো তুমি আমার পাশে না থাকলে, এখানে না থাকলে। দেখবেন ওর হাত এখান থেকে পর্যন্ত। আচ্ছা, আপনাদের ওইটা তো আর ওই মুছে ফেলতে পারবে না, এটা তো আছে। তো এই ব্ল্যাকমেলের শিকারটা হচ্ছিলাম আমি, যে ও সুইসাইড করবে। একটা স্টেপ না, এখানে অনেক অগণিত স্টেপ আছে। তারপর পয়জন খেয়ে ফেলতো, এটা খাইতো ওইটা খাইতো সেটা খাইতো, মরে যাবে এটা করবে, দারোয়ান দিয়ে ফোন দেওয়া হইতো বাসার। সেই সময় তো আমি তো সরে আসার কারণেই তো আমার ব্ল্যাকমেল করতেছিল যে আমি মরে যাবো, আত্মহত্যা করবো, মামলা হবে তোমার নামে, এটা সেটা। তখন আমি আরো ছোট মানুষ, আমি বুঝতে পারি না, আমি ভয় পেয়ে গেছি যে কি করবো না, থাক ওর সাথে একটা সুসম্পর্ক বজায় রাখি। তো সুসম্পর্ক বজায় রাখতে 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 এই ধরেন আপনার 2 বছর পার হয়ে গেল। পার হওয়ার পর যখন এই প্রুফ পাইলাম, আমি প্রুফ পাওয়ার পর যখন আমি চলে যাব তখনই মারামারি হলো। আচ্ছা, কি যে আমি এখন আর মামুন ব্যাক আসবে না, কারণ মামুন সব তথ্য পেয়ে গেছে যে ও বিবাহিত, ওর বাচ্চা আছে, এটা আছে সেটা আছে, সব প্রুফ মামুন পেয়ে গেছে, মামুন আর থাকবে না। এখন মামুনকে কিভাবে আটকানো যায়? আচ্ছা, এই প্রমাণটা তো আপনি ওনার ফোন থেকে পেলেন, মূলত কিভাবে পেলেন বা কি জিনিস পেলেন? ওর মোবাইলের মধ্যেই পেয়েছি আমি, যেখানে ওর হাজবেন্ডের নাম আছে, ওর নাম আছে, এইগুলো আর কি সার্টিফিকেটগুলো যেগুলো। আমি ওর সাথে সম্পর্ক হওয়ার যে 3 বছর 4 বছর আমি নিজে থেকে বের করার আগ পর্যন্ত, আগ মুহূর্ত ও কখনো আমাকে ওর এনআইডি কার্ড, বার্থডে সার্টিফিকেট বা যেখানে ওর বার্থডে দেখা যাবে সেই জিনিস দেখায় নাই কখনো আমাকে, কখনো ফার্দার দেখায়নি আমাকে। আমি আর জোরও করি না। আমি যখন জিজ্ঞাসা করি তোমার এজ কত, বলে তুমি খুঁজে নাও, জেনে নাও, বের করো, মানে একটা মিস্ট্রির মধ্যে রাখতো। তো আমিও বেশি ফোর্স করতাম না, ঠিক আছে, আমারও তো মাথা ব্যথার কি আছে। আচ্ছা, আপনার এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, এটা নিয়ে কীভাবে বলবো। আমি যেটা বলতেছিলাম যে ও হাত কেটে ব্ল্যাকমেল করতেছিল, যখন ও ধরা পড়ে গেল তখন বুঝছে যে ও আত্মহত্যার ভয় দেখাইলে আর মামুন আসবে না, মামুনের কাছে সব ফাঁস হয়ে গেছে। ওকে, ওই মোমেন্টেই লালা জিয়া মামলা করা শুরু করলাম আমার বিরুদ্ধে। এটা হলো প্রথম মামলা আপনার? প্রথম মামলা অ্যাটেম্পট টু মার্ডার মামলা। ওকে ওকে, ওইটার ওয়ারেন্ট বের হয়েছিল, জামিন নিয়েছি আমি। তারপরে একটা দিল, এরপরে একটা জিডি করছে ভাটার থানা, যেয়ে সেটা হচ্ছে আমাকে ভরণ পোষণ দেয় না, এটা করে না সেটা করে না, সে একটা ফেক কাবিননামা বের করছে টাকা পয়সা খরচ করে। আচ্ছা, হ্যাঁ রাইট। অথচ বিয়ের ঘটনা ওখানে তারও থাকলি কি না থাকলি কি, ওই থেকে বানায় সেটার তো কোনো গ্যারান্টি নেই, কীভাবে বানাইছে না বানাইছে সেটা তো ও জানে। এটা ফেক বানালো কেন, মূলত কি মনে হয় কেন বানালো? এটা মামলা দেওয়ার জন্য তৈরি করছে, নতুন ট্র্যাপ তৈরি করার জন্য এটা বের করছে। ওইটা বের করেও আমাকে ভরণ পোষণের জিডি করছে ভাটার থানায়, ওই জিডির কপিও আমার কাছে আছে। ভরণ পোষণের জিডি করার কিছুদিন পর, 2 মাস পরেই আমার নামে ধর্ষণ মামলা করছে। ওই ধর্ষণ মামলায় আমি জেল খেটে আসছি, জেল খেটে এসে 2 দিয়ে বসে পড়ছি আর যাবো না ওর কাছে। এই 1 বছর আগে আমি চলে আসছি। 1 বছরের মধ্যে ওর সাথে কোনো যোগাযোগ রাখিনি, কোনো ধরনের কথাবার্তা ছিল না, আমার কন্ট্যাক্ট ছিল না ওর সাথে আমার। তো এর মধ্যে 2 মার্চ মাসুদ ভাইয়ের, আমার পার্টনার, বিজনেস পার্টনার, যে তার সাথে তার বার্থডে, সেদিন 2 মার্চ, সেই বার্থডের দিন সে আসছে, এসে আমাকে কনভিন্স করতেছে যে হ্যাঁ তোমার সাথে আমার কোনো কমিটমেন্ট তো নাই, কখনো দেইনি। মাসুদ ভাই বলতে আমাকে বলতেছে। তো মাসুদ ভাইও বললো যে হ্যাঁ এইভাবে কেসটে ঝুলাই রেখা লাভ নেই, আদালতে ঘোরাঘুরি করতে হচ্ছে তোর। আমি বলছি ভাই আপনার যা ভালো মনে হয় তাই করেন। পরে বলতেছে তাহলে তারা ভালো বন্ধু হ, শুভাকাঙ্ক্ষী হয়ে যা, হয়ে ও তোর মামলাগুলো তুলে থাক, তুই তোর মতো চল, ওর মতো চলুক, তোদের ইচ্ছে হলে কোলাবোরেশন করবি, না ইচ্ছা হলে করবি না, এটা তোদের পার্সোনালি ব্যক্তিগত বিষয়। তো বললাম ঠিক আছে। মানে আপনাদের তারপর 3 মার্চ আমরা হচ্ছে একটা প্রেস কনফারেন্স করি। ও বলছে যে প্রেস ডাকবো আমি, প্রেসের সামনে তুমি আমাকে সরি বলবা, আমি তোমাকে সরি বলবো, আর আমি প্রেসের সামনে বলবো যে তোমার মামলা তুলে নিবো আমি, আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা এখন শুভাকাঙ্ক্ষী, কোলাবোরেশন পার্টনার। যারা ভিডিও দেখছেন তারা জানেন, প্রিভিয়াস যে ইন্টারভিউতে বা একটা কি বলে প্রেস কনফারেন্স করলাম, ওইখানে ও বলছে, আর অন্য যত জায়গায় গেছে সব জায়গায় ও বলছে যে আমার শুভাকাঙ্ক্ষী। কারণ আমি ওকে ওইভাবে বলে নিছি যে তোমার সাথে আমার কোনো কমিটমেন্ট থাকতে পারবে না, তোমার সাথে ভালো সম্পর্ক থাকবে, তুমি মামলা তুলে নিবা, ঠিক আছে, এই পর্যন্তই শেষ। তারপর যদি ইচ্ছে হয় আমার, তোমার যদি ইচ্ছা হয় বনি বট্টায় মিলে, ব্যাটে বলে মিললে আমরা কোলাবোরেশন করবো, নাহলে করবো না। ওকে, এতটুকু আমার ওর সাথে কথা ছিল। ও বলছে ঠিক আছে, রাজি সব কিছুতে। আমিও বললাম যে ঠিক আছে রাজি, আমিও সরি বলতে আমার কোনো সমস্যা নেই,
একটা সরি বলে যদি আমার মামলাগুলো উঠে যায়, আদালতের চক্কর কাটা থেকে বাঁচি আমি, তাহলে তো এটা মাস্ট করা দরকার। এই জন্য আমি ওর সাথে এই 1 মাস আগে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসলাম কেস নিয়ে। আমি কিন্তু প্রত্যেকটা কনফারেন্সে বলছি যে আমি শুধুমাত্র কেসের জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছি। তারপর হচ্ছে যে প্রেস কনফারেন্সের পরপরই ও আবার আগের কাহিনী শুরু করে দিছে। ওর সাথে তো এখন আমার সুসম্পর্ক, ও আমার শুভাকাঙ্ক্ষী। আপনারা দেখছেন যে ভিডিওতে বলছে আমি তোমার শুভাকাঙ্ক্ষী, কোলাবোরেশন পার্টনার। এখন আমাদের কোনো সম্পর্ক নেই, রিলেশন নেই, কোনো কিছু নেই। আমি আমার মতো কন্টেন্ট করতেছি, ওর মতো করতেছে, ইচ্ছে হলে আমরা কোলাবোরেশন করব। তো এই জায়গায় কেন ওর আপত্তি থাকবে? আমি কোথায় যাব না যাব, কি করব না করব, সেখানে ওর আপত্তি কেন থাকবে? ও তো আমার বউ না, আমার গার্লফ্রেন্ডও না, কোনো কিছুই না, ওর কেন আপত্তি থাকবে? এটা আমার পয়েন্ট। তারপর ও ওই দিন যেদিন ঘটনাটা ঘটলো, এর আগেও অনেকবার আমার বলছে যে আমি তোমার মামলা তুলব না, কারণ কয়েক জায়গায় গেছি, আমি ঘুরতে গেছি, সেগুলো দেখে বলছি তুমি কেন গেছো, এখানে মেয়ে আছে, এটা আছে, সেটা আছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, তোমার মামলা তুলব না। ভাই আমার বয়সটা কি ভাই? আমি ঘুরবো ফিরবো, এনজয় করবো, সব জায়গায় যাব, ট্যুর দিয়ে বেড়াবো আমি, সেখানে তুমি আমাকে কেন আটকে রাখতে চাচ্ছ, শিকল বেঁধে রাখতে চাচ্ছ কেন? আমি বুঝতেছি না এই বিষয়টা। অনেকবার বলছে মামলা তুলবে না, আবার বলে যে হ্যাঁ তুমি টেনশন নিও না, মামলা তুলে দিব, বলছি যে তুলে দিব, আবার বলে যে তুলবো না। আমার ভুল হয়েছে প্রেস কনফারেন্স করার আগে ওর কাছ থেকে স্টাম্প করে নেওয়া, যে হ্যাঁ আমরা স্টাম্প করে নিচ্ছি, আমরা আপোষের মধ্যে চলে আসছি। স্টাম্পটা করে নিয়ে দেখে এখন ও পল্টি নিয়ে নিছে সাথে সাথে। আমি কার সাথে ঘুরি না ঘুরি, আমি পরকীয়া কীভাবে করবো? ওকে আমার বউ যে আমি পরকীয়া করি? আমিও সিঙ্গেল ছেলে একটা, আমি ডেট করব, ঘুরবো ফিরবো, আমার মন মতো চলবো আমি। আমার বয়সটা এখন কি, আস্তে আস্তে তো ম্যাচিওর হবে, আস্তে আস্তে কাজের দিকে ফোকাস পড়বে, আস্তে আস্তে সব কিছু লাইন আপে আসবে। একটা হুট করে তো সবাই লাইন আপে চলে আসে না, লাইফটা একটা এনজয় করার টাইম থাকে। আমার যে এনজয় টাইম, আমার এনজয় যে বয়সটা, সেই বয়সটা আমি আমার ফ্যামিলি চালাতে শেষ করে ফেলতেছি। আমি এনজয় করতে পারছি না, কোথাও যাচ্ছি না। আমি 18 সাল থেকে, আমার বয়স যখন 16, 17 বা 18, ওই 16, 17 হবে, ওই টাইম থেকে আমি হচ্ছে আমার ফ্যামিলি রান করতেছি। ওই 17 বছরের একটা ছেলে ফ্যামিলি রান করা মানে কি বুঝতেছেন আপনি? এটা 5 জন না, আমার একটা ভাবি, ভাই, বোন, ভাস্তি, আব্বু, আম্মু, আমি, টোটাল আমরা 7 জন। 7 জনের একটা ফ্যামিলি, পুরোটা আমি দেখি। আমি পুরো ফ্যামিলির মেরুদণ্ড। আমার যদি কিছু হয়ে যায় আমার ফ্যামিলিটার কী হবে, এই টেনশনে আমি পাগল হয়ে যাই। এই জন্য আমাকে যেভাবে বলে আমি সেভাবে করি, আমাকে যেভাবে বলে সেভাবে করি। যে মামলাটা খালি তুলো, তোমার যা বলো আমি তাই করবো। সব জায়গায় আমি বলি যে তুমি তোমার যা করার দরকার আমি করি। আমি চাইলে আমি একটা মামলা করি নি, কারণ কি আমি চাইছি যে আমি এখান থেকে ছুটে আসতে চাই। আমি ওকে ট্র্যাপে ফেলাইতে চাই না, বা ওর সাথে কোনো ঝামেলার মধ্যে আমি যাইতে চাই না। কিন্তু ও চাচ্ছে যে আইনের যে ধারা টারা আছে, ওর টাকা পয়সা আছে, ওর ব্যাকগ্রাউন্ডে ওরকম প্রভাবশালী ব্যক্তিরা আছে, আরও অনেক, হারুন সাহেব, সেই ডিজিএফআই, কত মানুষ যে ওর লবিং, এগুলো আপনাকে আমি এক্সপ্লেন করতে পারবো না। অনেক লবিং ওর, যেহেতু 2টা এক্স হাজব্যান্ড বা যাই হোক, তারা ডিফেন্সে ছিল, তার বাবা ডিফেন্সে ছিল, তো ডিফেন্সের একটা অন্যরকম পাওয়ার ওর কাছে আছে। আচ্ছা, আমার ফ্যামিলিতে 3 জন যদি ডিফেন্সে থাকে, মেজর, কর্নেল, এটা সেটা সবাই কর্নেল, তাহলে আমার প্রভাবটা কতটুকু থাকবে বুঝতে? আচ্ছা, এই জায়গায় আমাকে দেয় না। ও ডিরেক্ট হুমকি দিছে, যেদিন আমি লাইভ করলাম ওই দিন আমাকে হুমকি দিছে যে আইন ছাড়াও অনেক কিছু আছে, এগুলো তুই পারলে সামলাইস, এইভাবে ও বলছে কথাটা। আচ্ছা, তো যাই হোক, ও বলে আমার ফ্যামিলি ও পালছে, এটা করছে এটা করছে। ভাই আমি তাহলে কি করছি? আমি কাজ করে কি করছি? আমার টাকা ইনকাম কি করছি? তোমার পেজে যে ইনকাম আসছে এগুলো কি করছো তুমি? এগুলো কিভাবে আসছে? তুমি ভাইরাল হয়েছো কিভাবে? তুমি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছো কিভাবে? তোমার ইউটিউব চ্যানেল খোলা 2010 সালে, সাবস্ক্রাইবার বাড়াইতে পারো নাই, কিচ্ছু করতে পারো নাই, ফেমাস হতে পারো নাই। তুমি এসে এক বছরের মধ্যে তুমি এত ফেমাস হয়ে গেলে, পপুলার হয়ে গেলে বাংলাদেশের মধ্যে। একটা রাস্তার টোকাই ছেলেও তোমাকে চিনে, যার কাছে মোবাইল নেই, কিচ্ছু নাই, সেও তোমাকে এসে বলে ফেরে এলা আমার সামনেই বলতেছে। আমি দেখতেছি তো, এগুলো দেখি, এগুলোর কি কৃতজ্ঞতা প্রকাশ করবে না? আচ্ছা, আমরা করতে পারি। এটা কিছুদিন আগে, এই সম্প্রতি এই ঘটনার পরই গণমাধ্যমে এটা সে ওপেন করেছে। আমার কোনো সমস্যা নেই, আমি স্ট্রেট আনসার। সে বলেছে, দেখবেন ও ভিডিওতে বলে যে চায়ের দোকানে দ্বারা বিড়ি ফুকতো, আমি গেছি। তাহলে কি নষ্টের পিছনে কার দায়ী? কার হাত এখানে? আমি তো বিড়ি ফুকতাম না কখনো চায়ের দোকানে দ্বারা, আমি চায়ের দোকানে আড্ডাই দিতাম না। ও বলছে, হ্যাঁ মানলাম, সে তার মানে কি নষ্টের মতো? আচ্ছা, ও ঘুরায় কীভাবে ম্যানিপুলেট করবে, কীভাবে ধরে রাখতে হয়, এটা বুঝে ভালো। ওর হাঁটুর বয়স আমার হয় নাই এখনও যে ওর সাথে আমি খেলবো, ওরে আমি ট্র্যাপে ফালাবো, প্রতারণা করবো, যে ব্লেমগুলো আমাকে দিতেছে, এগুলো তো আসলে ঠিক না। ওর হাঁটুর বয়সটা আমার হয় নাই যে আমি ওকে নিয়ে খেলবো। ওর মতো একজন শিক্ষিত মানুষ, এডুকেটেড মানুষ, যে আপনার ব্যাংকে জব করতেছে, তারপর আপনার এয়ারলাইন্সে জব করছে, আর্মির ব্যাকগ্রাউন্ডে ছিল, তারপর ইন্ডিয়াতে যে র্যাম্পে হাঁটছে, এত এডুকেটেড একটা পার্সন, তাকে আমি কীভাবে প্রতারণার ফাঁদে ফালাবো? আর আমার মতন একটা পিচ্ছে একটা ছেলে, সে আমাকে ফালাইছে ফাঁদে,
টোপ টোপ দিয়ে তাহলে মাছ ধরে না, হ্যাঁ আধার দিয়ে মাছ ধরে না, এইভাবে আমাকে ধরছে। তাহলে তার এই মানে করেন না না কেন, ওকে অলরাইট। এরপরে হয়েছে ঘটনাটা যে ও বলছে, ওই মেয়েটাকে সামনে আনতে বলেন। মেয়েটা বলুক এসে। একটা মেয়ের সাথে যদি এরকম কিছু হয়ে থাকে, মেয়েটা তো সামনে চলে আসতো ফেমাস হওয়ার জন্য, আসতো না? সে মেয়ে না এসে ও আসছে কেন? এগুলো সব বানোয়াট, মিথ্যা কথা। আবার ওনাকেই কেন কথা বলবে? আবার ওর অনেক প্ল্যানিং ছিল, অনেক ধরনের। ও যে কেমন মাইন্ডের মানুষ আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। ও এমনও মানুষ সেট করছে যে আমরা এখানে মামুনকে এখানে ডাকাবা, আমি ওইখানে আসবো ওই মোমেন্টে, ওরে ওইখানে ধরে বেঁধে ফিটিং দিয়ে 100 কোটি টাকার কাবিননামা করে আমাকে বিয়ে পড়াবো ওর সাথে। আচ্ছা, এরকম প্রুফ আমার কাছে, যার কাছে বলছে সে আমাকে এসে বলছে ভাই এরকম এরকম প্ল্যান করছিল, কিন্তু আমি তো এটা করতাম না। ওকে। ডিউচেস ক্যান্টনমেন্ট এরিয়া, এটা একটা মানুষ কীভাবে ওইখানে আপনার অনুমতি ছাড়া অ্যাক্সেস নিতে পারবে? কীভাবে? কোনোভাবে সম্ভব না। আর আমার কাছে সব ধরনের প্রুফ আছে। ওর একটা গ্রুপ আছে মিট দ্য প্রেস নামে, যে এটার মধ্যে 40-50 জনের উপর প্রেস আছে, যাদের কাছে ও সকাল 6:30 বাজে আমার ব্যক্তিগত ছবি, আমার ব্যক্তিগত ভিডিও, আমার ফ্রেন্ডসদের সাথে, বান্ধবীদের সাথে, আর অনেক ফ্যানরা ছিল, তাদের ছবি ও আপলোড করে দিছে ওইখানে নেগেটিভভাবে। ওইখানে কিন্তু আমার পর্নোগ্রাফি নেই, স্ক্যান্ডাল নেই, সেইগুলোও এমনভাবে উপস্থাপন করছে মনে হচ্ছে যে আমি ওইখানে অনেক খারাপ কাজ করে ফেলছি, মারাত্মক কাজ করে ফেলছি। আমার বয়সটা ভাই, আমি ঘুরে ফিরি, ফ্রেন্ড সার্কেল আছে, একটু পার্টি শার্টি করি, সে ঠিক আছে, কিন্তু তুমি কে আমার পার্সোনাল লাইফ হস্তক্ষেপ করার? তোমার সাথে আমার কোনো ধরনের কমিটমেন্ট নেই, কোনো ধরনের সম্পর্ক নেই। আচ্ছা, ও বলছে যে আমার আবার বলে যে আমার 2টা শর্ত ছিল, একটা হচ্ছে আমাকে সরি বলতে হবে, আমার সাথে যেটা হয়েছে সেটা কারোর সাথে করবো না। তোমার সাথে কি হয়েছে ভাই? আর কোন মেয়ে এসে অভিযোগ দিছে? কোনো মেয়ের যদি অভিযোগ থাকতো, কোনো মেয়ের সাথে যদি আমি উল্টাপাল্টা করে থাকতাম, সে মেয়ে তো অভিযোগ দিত, সে মেয়ে তো এসে বলতো যে আমার সাথে মামুন এটা করছে ওইটা করছে, সে মেয়েও ভাইরাল হয়ে যেত। তা তো ডেফিনেটলি, ওটা তো আমাদের একটা প্রশ্নের বিষয় থাকেই। আর এই যে এখন পর্যন্ত আপনার সাথে তার জড়িত হওয়ার কত বছর হচ্ছে, এবং আপনাদের ভেতরে আসলে সম্পর্কটা কি ছিল? ওর সাথে ব্রেকআপ হয়েছে আমার 1 বছর হয়ে গেছে। তারপরে প্রেমের সম্পর্ক ছিল? হ্যাঁ, প্রেমের সম্পর্কটা কখন আসছে? ওর সাথে সম্পর্ক হওয়ার 1 বছর পরে আস্তে আস্তে ওর সাথে একটা সম্পর্কে আমি জড়াই, যে তখন আমি ডিক্লেয়ার দিই সব নিউজের সামনে, সব প্রেসদের সামনে বলি যে হ্যাঁ আমরা একটা সুসম্পর্কে আছি, ভালো সম্পর্কে আছি, ও আমার গার্লফ্রেন্ড, এটা ওইটা সেটা, এভাবে বলছি আমি। ওরে সম্মান দিছি, ওরে যে থাক, তুমি দেখো বুঝো যে আমি আসলে ঠিক আছি ছেলেটা। ওকে। কারণ ও যেভাবে সুইসাইড করতে যাইতো, তখন আমি বুঝতেছিলাম যে ও তো পুরো সাইকো আমার প্রতি। ও বলতো কি, আমি একটা ছেলের হাতও ধরি নাই আমার জীবনে, একটা ছেলের হাতও নাকি ও জীবনে ধরে নাই। আচ্ছা, তো ওইগুলো ভাবলাম যে ঠিক আছে, মেয়েটা তাহলে জীবনে একটা পুরুষের হাতেই ধরে নাই, আমার কাছে আসছে যেহেতু, আমার সাথে এখন ভালোভাবে চলতেছে, সব কিছু ঠিকঠাক, ও ভালোভাবে আমাকে টেক কেয়ারও করতে পারতেছে, স্নেহ করতে, সব কিছু ওকে, ভালোভাবে ম্যানিপুলেট করে ফেলছে আমাকে। আচ্ছা, সে আরেকটা কিন্তু করতেই পারি, স্বাভাবিক এটা বিষয়, এটা ও হস্তক্ষেপ করার কে? আমি প্রেম করবো, 5টা করবো, 10টা করবো, 100টা করবো, 5000 প্রেম করবো, এটা আমার ব্যক্তিগত বিষয়। এটা যদি আমার গার্লফ্রেন্ডের সমস্যা না হয়, তার সমস্যা কেন হবে? করি না, তারপরে বললাম কথার কথা। আমি কোনো রিলেশনে নাই, আমাকে কত মানুষ বিয়ের জন্য প্রস্তাব করতেছে, রিলেশন করার জন্য প্রস্তাব করতেছে, এমনও মানুষ যারা বলতেছে 1 কোটি টাকা দিব তুমি বিয়ে করো, 50 লাখ টাকা দিয়ে বিয়ে করো, 60 লাখ টাকা দিয়ে বিয়ে করো। আমি বলছি আমি ইন্টারেস্টেড না, আমি আমার লাইফ নিয়ে সিরিয়াস, আমি আমার ক্যারিয়ারে ভালো কিছু করতে চাই, আমি এনজয় করতে চাই, লাইফটা উপভোগ করতে চাই, লাইফ তো একটাই, দেশে বিদেশে সব জায়গায় ঘুরবো আমি, আমার এরকম স্বপ্ন। সো এই জায়গায় আমার স্বপ্নটা পূর্ণ হতে পারতেছে না, কারণে। আচ্ছা, যদি মনে করি, মনে হয় সে চাচ্ছে এখন অ্যাটেনশন মানুষের, শুধুমাত্র এই যে 1 বছরের মধ্যে ওর সাথে কোনো ধরনের, এই 1 বছরের মধ্যে ওর সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট কিন্তু আমার ছিল না, কথাবার্তা ছিল না, ওর সাথে কোনো সম্পর্ক ছিল না আমার, যে ও আমার এনিমি। আমি কিন্তু দুধ দিয়ে গোসল করছি যে আমার কাছে যাবো না জীবনে আর, শুধুমাত্র মামলাগুলো তোলার জন্য। আমি সবগুলো প্রেসে, সবগুলো ভিডিওতে বলছি যে আমি শুধু মামলাগুলো তোলার জন্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসছি। আচ্ছা, সব জায়গায় বলছি। এখনো তো মামলাগুলো ওঠেনি? উঠে না, কারণ আমি যে স্টাম্প করিনি, আমি তো স্টুপিড। আচ্ছা, আমি তো নাম্বার 1 স্টুপিড। প্রথম থেকে যখন ব্ল্যাকমেল করছে, তখনই আমার উচিত ছিল আমি ফল ব্যাক করে আমি একটা থানার মধ্যে যা জিডিবিডি করি যে আমাকে ব্ল্যাকমেল করতেছে ওর সাথে থাকার জন্য বা ওর সাথে করার জন্য, তখনই আমার করা উচিত ছিল। আচ্ছা, এই যে আমাদেরটা কি তার এই জায়গায়? আমাদের বাংলাদেশে নারীদের জন্য খুব সুব্যবস্থা রেখেছেন আইনগুলো, অনেক ভালো ভালো ধারা রাখছে। যারা অবহেলিত নারী, যারা প্রতারণার শিকার হচ্ছে, যারা আসলে বিপদগ্রস্ত, তাদের জন্য আইনগুলো তৈরি করা হয়েছে। কিন্তু এই আইনটা তো আর কোনো জায়গায় লেখা নাই যে সবাই ইউজ করতে পারে, এটা সবার জন্য। নারী শিশু, একটা শিশু চাইলে কি খুন করতে পারে? একটা নারী চাইলে তো খুন করতে পারে। নারী শিশুর মামলা 2টা একসাথে হয় কীভাবে? ওনার আসলে এই মামলাগুলো আপনাকে দিয়ে তার প্রাপ্তিটা কি হবে? তার প্রাপ্তিটা আমি তো বলতে পারি না, তার প্রাপ্তিটা কি, তার কি চাহিদা, সে কি চাচ্ছে সেটা বুঝতেছি না। প্রথম যখন মামলা করছে তখন আমাকে একটা মেসেজ দিছে, আমি আপনাকে স্ক্রিনশটটা দিব, আপনি যদি পারেন একটু সাইডে ইউজ করে দিন। ওকে।
যেখানে ও বলতেছে তোমার নামে মামলা দুটো চলতেছে, মামলা চলতেছে, মামলাটা দুইটা কাজ আছে, একটা হচ্ছে মামলা যেভাবে চলবে, আরেকটা হচ্ছে মামলা তোলার। মামলা তুলতে হলে দুইটা শর্ত আছে। আমি বলি কি শর্ত? ওইটা আমাদের একবারে বড়টা লিখে দিছে যে আমার সাথে থাকতে হবে, অথবা আমাকে ফিজিক্যালি অ্যাসল্টের জন্য 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে একটা ফাঁদ, এটাই হচ্ছে ওর বিজনেস আমার মনে হয়। আচ্ছা, এই যে লাইলার আসলে অর্থনৈতিক উৎসটা কি, মানে তার আয়ের উৎস কি? আমি জানি না তার আয়ের উৎস কি। আপনি তো ছিলেন, আপনারা তো একসাথে ছিলেন। আমি বললাম না, তার আইডেন্টি কার্ডটাও আমি দেখি নাই 3 বছরে। আমি যখন স্টক করে বের করছি তখন আমি দেখতে পাচ্ছি, তখন আমার সামনে আসছে। আচ্ছা, এই যে সে যে বিভিন্ন সময় বলে যে ফেক, একদম বানর কথাবার্তা, একদম বানর কথাবার্তা, ওকে, একদমই টোটালি বানর কথাবার্তা। ও লোন নিতে পারে, একটা গ্লোরি গাড়ি কিনছে ওর নামে, 32 লাখ না 34 লাখ টাকা এরকম কিছু একটা গাড়ি কিনছে। তারপর এই যে মামলা চালাচ্ছে, লয়াররা কি ওর ফ্রি কাজ করতেছে? ও লোন নিয়ে লয়ার চালাচ্ছে প্রয়োজনে। ও মানে ও তো একজন ব্যাংকার, ওর স্টেটমেন্ট চেঞ্জ করতে তুরির বিষয়, মানে ব্যাংক স্টেটমেন্ট। হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট চেঞ্জ করতে তুরির বিষয়। আচ্ছা মামুন ভাই, করেন ভাই, এই কথা না কয়ে আপনি আমার দুটো চর মারেন, তাও ভালো আছে ভাই। এই কথা শুনতে চাই না আমি ভাই। তার মানে আপনি আমি এখন একদম স্ট্রেট, যত যাই হোক আমি যে লাইফটা করছি কম আক্ষেপ থেকে লাইফটা করিনি। আমি লাইফটা করার পরে কিন্তু একটা মামলা করছে ক্যান্টনমেন্ট থানায়, যে একটা অ্যাটেম্পট মার্ডার মামলা করছে। আমি কিন্তু লাইভে দেখাইছি যে ছুরিটা ওর ঘরের কোনায় একটা ফুলের তোড়ার পিছনে আমি নিয়ে ফেলে দিছি, তারপর ও এটা পিক করছে। সেকেন্ড টাইম কিন্তু ও পিক করে ওর মতো সেফ জায়গায় রাখছে। ও উল্লেখ করছে যে আমি নাকি ছুরি দিয়ে ওরে আঘাত করতে গেছি, ও হাত দিছে। বলেন, এটা পুরো লাইভে প্রমাণ। আবার আমার লাইভের মধ্যে দেখবেন ও কলের মধ্যে বলতেছে মামুন আমার এখানে এসে মারধর করতেছে, মারামারি করতেছে, কিন্তু স্টিল কিন্তু আমি লাইভ করতেছি। লাইভ, হ্যাঁ, আপনারা দেখছেন তো। হ্যাঁ, তারপরও অনেক মানুষ বলবে যে মামুন লুবি, এইটা ওইটা সেটা, তোর এখন শিক্ষা পাচ্ছি, সেটা হচ্ছে সেটা। ভাই করছি ভাই, হয়েছে একটা জিনিস ভুল হয়েছে লাইফে। আমার যে এইজটা ছিল ওই এইজটা আসলে বুঝার মতো এইজ না আমার। আপনারা অনেকে বলেন যে তোমার ফ্যামিলিতে কেউ ছিল না, ছিল তো, সবাই ছিল। আমি তো মেরুদণ্ড, আপনারা বুঝেন। আমি যেভাবে স্মুথ থাকি, আমি যেভাবে সুখী থাকি, যেভাবে হ্যাপি থাকি, সেভাবে আমার ফ্যামিলি হ্যাপি। আচ্ছা মামুন ভাই, কখনো কিন্তু রাখেন আমার কথা। এই জায়গায় লাইলা একটা কথা বলেছিল যে তার পেটে আপনার সন্তান ছিল, আপনি লাথি দিয়ে সন্তান নষ্ট করেছেন, আপনি শুনেছেন? ভাই, তাকে আমি মারি নাই, কিচ্ছু করি নাই, সেখানে আমার অ্যাটেম্পট টু মার্ডার হয়ে গেছে। তার পেটে লাথি দিয়ে বাচ্চা নষ্ট করলে আমার কি করতে, আপনার আইডিয়া আছে কোনো? কিভাবে? পুরা ফেক, বানোয়াট কথা। কাবিন নামা বানোয়াট, তার বাচ্চা নষ্ট হয়েছে সেটাও বানোয়াট। তারপর আরো কি করতেছে, যে মামলাগুলো করতেছে। একবার মামলা করছে ভাটার থানায়, জিডি করছে যে ভরণ পোষণ দেয় না। মামুন ভাই আপনার নাই, আমার সাথে তার কোনো সম্পর্ক নেই। 1 বছর হয়ে গেছে, তার সাথে কোনো সম্পর্ক রাখি না আমি। আগে ছিল, হ্যাঁ। এর মধ্যে কিন্তু ও আমাকে নিয়ে অনেক কিছুই করাইছে, অনেক কিছুই ফোর্স করছে, মামলা উঠাবে না এগুলো বলে অনেক কিছুই করাইছে। পুতুলের মতো নাচাইছে, তার বাসার মধ্যে রাখছে, ঘুম পাড়াইছে, এটা করছে, সেটা করছে, সবই করছে। আমার এখানে প্রুফ আছে। সে বলছে আমি ট্রেস পাস করছি। ট্রেস পাস করলে, একটা ক্রিমিনালি ট্রেস পাস হলে আপনি কি ওই সন্ত্রাসীকে ঘুম পাড়ায় রাখবেন আপনার বিছানার মধ্যে? বুঝলাম গেট ভেঙে ঢুকে গেছে, আমি জানলা ভেঙে ঢুকে গেছি, সবকিছু খোলা, তার মানে কি আপনি আপনার বেডে আমার শোয়া রাখবেন? উনি পিকচার তুলে ওই যে মিট দ্য প্রেস ওই গ্রুপের মধ্যে আপলোড করছে যে মামুন এখনো ঘুমাচ্ছে। ওকে, আমসের উদ্দেশ্যে, অডিয়েন্সের উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে পুরো ঘটনা সম্পর্কে আপনি কি বলতে চান, কিংবা আপনার কোনো কাজের জন্য ক্ষমা চাইতে চান কিনা দর্শকের কাছে? অবশ্যই। আমি জেল থেকে বের হওয়ার পর দুধ দিয়ে গোসল করে আমি বলছিলাম যে আর কখনো আমি লালার কাছে যাবো না। এবার আসছিলাম কারণ হচ্ছে ও বলছে যে আমরা ফ্রেন্ড থাকবো, মামলা তুলে ফেলবো, তুমি তোমার মতো লাইফ লিড করবো, আমি আমার মতো লাইফ লিড করবো, প্রয়োজন যদি ব্যাটে বলে মিলে তাহলে আমরা কোলাবোরেশন করবো। এই কথার প্রেক্ষেপে আমি হচ্ছে ওর সাথে একটা ফ্রেন্ডশিপ তৈরি করি আবার, যে ঠিক আছে মামলাগুলো তুলে ফেলুক, একটা হ্যাসেল থেকে মুক্ত হবো, আমি বাঁচবো আমি। কিন্তু সে এত চালাক, সে কিন্তু কোনো ধরনের স্টাম্প করে নাই, আর আমিও তো বুঝি নাই যে স্টাম্প করতে হবে, সে পোল্ট্রি নিয়ে নেবে সেটা বুঝতে পারিনি আমি। সে সাথে কিন্তু পোল্ট্রি নিয়ে নিছে। পোল্ট্রি নিয়ে বলতে চাই মামলা তুলবো না, তুমি কী করতে পারো করে নাও, মামলা ছাড়াও অনেক কিছু আছে, তুমি এগুলো সামলাইও। তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমি ওর সাথে সম্পর্ক নেই প্রায় 1 বছর হয়ে গেছে, জেল থেকে বের হওয়ার আমার 1 বছর হয়ে গেছে। এই যে কোরবানি ঈদটা আমি জেলে করছি, এখন আবার কোরবানি ঈদ চলে আসছে। সো প্রায় 1 বছর হয়ে গেছে, আর 1 মাস, কোরবানি তার কয়দিন বাকি আছে ভাই, এর মধ্যে 1 মাস 6 থেকে 7 তারিখের ভেতরে এই, তাহলে 1 বছর হয়ে গেছে আমাদের ব্রেকআপের বা ওর সাথে ডিস্টেন্সের সম্পর্ক নষ্ট হওয়ার। তো এর মধ্যে যে আপনারা দেখছেন সব প্রেস কনফারেন্সেও বলছে যে ও আমার শুভাকাঙ্ক্ষী, আমি ওর ভালো বন্ধু। তো এখন আবার এসে বলে যে ও কেন মেয়ে নিয়ে ঘুরে, ও পরকীয়া করে, এটা করে সেটা করে। আপনারা কি এটা প্রতিবাদ করতে পারতেছেন না? আপনারা কি বুঝতেছেন না আমি যে আসলে খুব কই আটকে গেছি? আমরা কথাটি বুঝতে পেরেছি।